নীল চিরকুট লেখনীতে নৌসীন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা ৫১। দিনের শেষ ক্লাসটা শেষ করে বেরিয়ে এসেছে নম্রতা। পাশাপাশি হাঁটছে ছোঁয়া আর নীরা। ৩ জোড়া পা একই তালে এগিয়ে গেলেও চোখে মুখে নিষ্প্রিয় ভাব। কোথাও একটা সুর কাটার ছাপ। ডিপার্টমেন্ট থেকে বটতলা পর্যন্ত একদম নীরব হেঁটে গেল তারা। কারো মুখে কথা নেই, প্রত্যেকেই তার নিজস্ব ভুবনে ব্যস্ত। বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েই বিদায় নিল ছোঁয়া। ছোঁয়াকে বিদায় দিয়েই নীরবতা ভাঙার চেষ্টা করলো নম্রতা। হালকা হেসে বলল, অন্তু কি জাদু করেছে বলো না? আমাদের ফোন তুমি কেন রিসিভ করো না? নীরা তাকালো, একগাল হেসে বলল, ফোন রিসিভ করার জন্য তো ফোনটা হাতের কাছে থাকতে হবে নাকি? আমার ফোনেরই কোনো খোঁজ খবর থাকে না? থাকবে কিভাবে? দিনরাত প্রেমিক স্বামীর চোখে ডুবে থাকলে ফোন কেন? দুনিয়ার খোঁজ খবর না থাকাও আশ্চর্যের কিছু নয়। নীরা শুকনো হাসল। প্রসঙ্গ পাল্টে বলল, তুই হঠাৎ হল ছেড়ে দিলি কেন? হলে সিট থাকা সত্ত্বেও প্রতিদিন ধানমন্ডি টু শাহবাগ জার্নি করার মানে হয় কোনো? নম্রতার ঠোঁট উল্টে বলল, তোকে ছাড়া হলে টলে থাকতে ভালো লাগে না দোস্ত। কেমন একা একা লাগে। তার থেকে ধানমন্ডি থাকাই ভালো। তুইও ধানমন্ডি, আমিও ধানমন্ডি। আর মজার ব্যাপার হলো আমার ডাক্তারের বাড়িও ধানমন্ডি। আহা, খাপে খাপ। কথাটা বলে চোখ টিপল নম্রতা। নম্রতার কথার ধরনে হেসে ফেলল নীরা। বুক ভরে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। কোণে দেখা হলদেটে আলোয় ভরে উঠেছে চারপাশ। নম্রতা অনুযোগের সুরে বলল, বিয়ের পর তুই কেমন যেন হয়ে গিয়েছিস নীরু। আমি তোকে আমার দিক শেয়ার করলেও তুই তোর দিকটা শেয়ার করিস না। আগে তো করতেই না, এখন আরও না। অন্তু আর তোর সম্পর্ক ঠিক যাচ্ছে তো? নম্রতার কণ্ঠে দুশ্চিন্তার আভাস পেয়ে হাসল নীরা। হাসি হাসি মুখে বলল, আরে ধুর, শেয়ার করার মতো কিছু থাকলে তো শেয়ার করব নাকি? তাছাড়া আমি যে একটু ইন্ট্রোভার্ট, তা তো তুই জানিসই। ওসব ছাড়, আমি ভাবছি অন্য কথা। কথা বলতে বলতেই ক্যাফেটেরিয়াতে গিয়ে বসলো ওরা। 2 প্লেট সিঙ্গারা আর চা অর্ডার দিয়ে ভুরু কুচকালো নম্রতা। আগ্রহ নিয়ে বলল, কি কথা? হুট করেই ছোঁয়ার বিয়ে ঠিক হয়ে যাওয়াটা কেমন অদ্ভুত লাগছে না আমার? মনটাও খারাপ লাগছে। বিয়ের পর নাকি অস্ট্রেলিয়াতেই সেটেল হবে ছোঁয়া। মিস করব খুব। আঙ্কেল আন্টি এখনই বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করছে কেন বলতো? একটা মাত্র মেয়ে, আমাদের মতো হাবাতে অবস্থা তো ওদের নয়। তাহলে সমস্যাটা কি? নম্রতা সিঙ্গারার প্লেটটা এগিয়ে নিতে নিতে তাচ্ছিল্যের হাসি হাসল। টেবিলের ওপর খানিকটা ঝুঁকে পড়ে ষড়যন্ত্রের মতো ফিসফিস করে বলল, সমস্যাটা হলো স্মৃতি আন্টির মাথা, বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে মস্তিষ্ক। নীরা বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকালো। থমথম খেয়ে বলল, মানে? নম্রতা সোজা হয়ে বসলো, সিঙ্গারায় কামড় দিয়ে বিজ্ঞদের মতো বলল, মানেটা পানির মতো পরিষ্কার। আমার ধারণা এই মহিলার মাথা নষ্ট, আই মিন মস্তিষ্ক। তোর বিয়েতে একটা শাড়ি পরা নিয়ে 1000টা কাণ্ড করেছে এই মহিলা, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আর কি মনে হয় জানিস? নীরু ভ্রু কুচকালো। কি? নম্রতা ঘাটটা খানিক নুইয়ে এনে টেবিলের উপর ঝুঁকলো। ফিসফিস করে বলল, বিয়ের পর বেবি প্ল্যানিং এর কাজটাও বোধহয় এই মহিলাই করবে। তুই ভেবে দেখ, স্মৃতি আন্টির জন্য অসম্ভব কিছু নয়, কদাপি আশ্চর্যজনক নহে। কথাটা বলে হেসে ফেলল নম্রতা। নীরা কৃত্রিম শাসনের সুরে বলল, ছি, দিন দিন ভীষণ বেয়াদব হচ্ছিস নমু। ডাক্তার সাহেব এসবের ওষুধ দিচ্ছে নাকি আজকাল? নম্রতা দাঁত বের করে হাসল। চায়ের কাপে চুমুক দিয়ে চকচকে দৃষ্টিতে তাকালো। দুষ্টুমি করে বলল, আমাকে ওষুধ দেওয়া এই ডাক্তারের কর্ম নয় বস। বেচারা আজকাল নিম পাতার গুণাবলী দেখতে দেখতেই অস্থির। ভীষণ জ্বালাচ্ছিস মনে হয়। তাই একটু জ্বালাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ ফোন টোন ধরা হচ্ছে না। ঘোষণা করা হয়েছে, মিষ্টি মিষ্টি গল্প করতে হলে বাবার সাথে করুক। আমার ব্যস্ততা আপাতত কমছে না। নীরা খিলখিল করে হেসে উঠল। অনেকদিন বাদে নিজের হাসির শব্দে নিজেই চমকে গেল নীরা। নীরাকে হাসতে দেখে নিজেও হাসল নম্রতা। ঠোঁটে হাসি রেখেই বলল, ডাক্তাররা যে এমন গাধার মতো খাটে তা ডাক্তারের সাথে প্রেম না হলে জানতেই পারতাম না। সারাদিন ব্যস্ততা আর ব্যস্ততা। আমার থাকা না থাকার কোনো গুরুত্ব আছে বলেই মনে হয় না। মাঝে মাঝে সপ্তাহেও খোঁজ খবর নেয় না।
আর যখন নেয় তখন তার পাগলামো অস্থিরতা। নম্রতার নিরন্তর ছুটে চলা ঠোঁটের দিকে চেয়ে শুকনো হাসল নীরা। বুকের ভেতর জমে ওঠা কষ্ট কষ্ট ভাবটা আরো একটু ভারী হতেই বিড়বিড় করল, চামচটা মুখে নিয়ে জন্মেছিস তুই নম্রতা, সুখের চাদরে মুড়ে আছিস বলেই হয়তো জানিস না প্রেমিকের সীমাহীন ভালোবাসা পেয়েও দুঃখ করা সাজে না, সবার কপালে এই সুখটুকুও জোটে না। এটাকে ঠিক অবহেলা বলা চলে না, অবহেলার মতো তীব্র ব্যথা সহ্য করার ক্ষমতা সবার হয় না। নম্রতার ফোনে ঘন্টি বাজতেই ঘোর কাটল নীরার। টেবিলের উপর থাকা ফোনটির দিকে আপনা আপনি নজর আটকালো তার। স্ক্রিনে ডক্টর শব্দটা ভেসে উঠতেই চোখ ফিরিয়ে নম্রতার দিকে তাকালো সে। একবার কেটে গিয়ে দ্বিতীয়বার বাজতেই ফোন উঠালো নম্রতা। নম্র কণ্ঠে সালাম দিতেই ওপাশ থেকে ক্ষুব্ধ কণ্ঠ ভেসে এলো। সমস্যাটা কি? কতবার ফোন দিয়েছি দেখেছেন? গত 3 দিনে মোট 120 বার কল দিয়েছি, অথচ নো রিপ্লে। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। 5 মিনিটের মাঝে ভার্সিটির গেটে এসে দাঁড়াবেন, আমি গেটে অপেক্ষা করছি। আপনি চলে যান, আমি ব্যস্ত আছি, গেটে যেতে পারবো না। আরফান রুষ্ট কণ্ঠে বলল, পারবেন না মানে? অবশ্যই পারবেন, পারতে হবে। 5 মিনিটের মাঝে গেটে আসবেন, নয়তো খবর আছে। দরকার হলে হাত পা বেঁধে তুলে নিয়ে আসবো, তবুও দেখা আপনাকে করতেই হবে। ইয়োর টাইম স্টার্ট নাও। কথাটা বলেই ফোন কাটলো আরফান। নীরা মুচকি হেসে উঠে দাঁড়ালো, ব্যাগটা হাতে তুলে নিতে নিতে বলল, বহুত হয়েছে, আর জ্বালাস না, আমাকেও উঠতে হবে। বিকেল হয়ে এসেছে, এখনই বাসায় না ফিরলে রান্না বসাতে দেরি হয়ে যাবে। আসছি রে। নম্রতা থম ধরে বসে রইল। এতক্ষণে উপলব্ধি করলো কাজটা একদম ঠিক হয়নি তার। সাথে সাথে না ধরলেও 5 বারের বার একবার ফোন ধরা উচিত ছিল। আরফান ক্ষেপে আছে। নম্রতা অসহায় মুখ নিয়ে উঠে দাঁড়ালো। অনুচিত কাজ করে ফেলে হা হুতাশ করাটাই বোধহয় মানুষগত স্বভাব। নম্রতার রাগ হলো। এই মানুষগত বেয়াদব স্বভাবটিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু হাই, সব ইচ্ছেই যে পূরণ হওয়ার নয়। শাহবাগ থেকে হাতিরঝিলের রাস্তা ধরে হাঁটছে নাদিম অন্তু। নাদিমের হাতে বাদামের ঠোঙা। এক একটা বাদাম উপরের দিকে ছুঁড়ে ফেলে মুখের ভেতর লুফে নিচ্ছে সে। বাদামের টুকরোগুলো মুখে পড়তেই চিবোতে চিবোতে মিটমিট করে হাসছে। অন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা তোর? হাসছিস কেন? আমার দিকে চেয়ে হাসবি না, আমার বিরক্ত লাগছে। অন্তুর কথার জবাবে আবারও মিটমিট হাসি উপহার দিল নাদিম। অন্তু গরম চোখে তাকালো। নাদিমের হাসি এবার বিস্তৃতি হলো সারা মুখে। পরপর বেশ কয়েকবার বাদাম মুখে পুরে নিয়ে হঠাৎই এক অদ্ভুত কাজ করে বসলো সে। আচমকা টানে অন্তুর গলায় লেগে থাকা ওয়ান টাইম ব্যান্ডেজটা খুলে আনলো হাতে। নিঃশব্দে হেসে বলল, এসব ব্যান্ডেজ ফ্যান্ডেজে কাজ হবে না মামা। বিবাহিত পুরুষ গরমের দিনে চাদর গায়ে বেরোলেই কাহিনী রফা দফা। ব্যান্ডেজের আইডিয়াটা ভালো, কিন্তু শকুনের চোখ থেকে গুপ্তধন রক্ষা করার চেষ্টা তোমার ব্যর্থ। অন্তু কলার টেনে গলার দিকটা ঢাকার চেষ্টা করে বলল, ফালতু কথা বলবি না, পোকা কামড়েছিল, তেমন কিছু নয়। নাদিম শব্দ করে হেসে বলল, বুঝি ভাই বুঝি, বউ পোকা নিয়ে ঘুমোতে গেলে 2-1টা কামড় আসলে খেতেই হয়। গরমের দিনে চাদর গায়ে ঘুরতে হয়, মাঝে মাঝে ওয়ান টাইম ব্যান্ডেজও লাগাতে হয়, অস্বাভাবিক কিছু নয়। অন্তু রাগ করতে গিয়েও হেসে ফেলল। নাদিম টিপুনি কেটে বলল, এই সত্যি করে বলতো, সত্যিই বউ পোকা নাকি কোনো বহিরাগত পোকা? আজকাল বহুত সুন্দরীদের ফিজিক্স কেমিস্ট্রি শেখাচ্ছিস, কাহিনী কি মামা? কথাটা বলে ভুরু নাচালো নাদিম। অন্তু সুন্দর করে হাসলো। নাদিমের কাঁধ চাপড়ে দিয়ে বলল, তুমি যার কথা বলছো সে তো তোমার পোকা বন্ধু। মিনিটে মিনিটে তার নাদিম স্যারের কথা মনে পড়ে যায়। নাদিম সাবলীল কণ্ঠে বলল, এখনো সেখানেই আটকে আছে? আমি ভেবেছিলাম এতদিনে তোর প্রেমে টেমে পড়ে গিয়েছে। নাদিমের কথায় বেশ বিরক্ত হলো অন্তু। নাদিমের পায়ে আকস্মিক লাথি দিয়ে বলল, অন্যের ফিলিংসকে এত ছোট করে দেখিস কেন শালা? আকস্মিক আঘাতে উল্টে পড়তে পড়তে সামলে নিল নাদিম। অন্তুকে কিছু বিশ্রী গালি দিয়ে বুকে থুতু ছেটালো। আশ্চর্য, কথায় কথায় লাথি মারস কেন? বুঝলাম না। আর ছোট্ট করলাম কোথায়? মানুষ সেকেন্ড টাইমে প্রেমে পড়তে পারে না? যেখানে সেখানে যার তার প্রেমে পড়ে যাওয়ার অধিকার মৌসির আছে।
ইটস নর্মাল। অন্তু অসন্তুষ্ট কণ্ঠে বলল, একজনের প্রতি অনুভব থাকা সত্ত্বেও অন্যজনের প্রেমে পড়ে যাওয়াটা কখনোই নর্মাল হতে পারে না, বরং অন্যায়। এখন যদি আমি তোদের নীরাকে রেখে অন্য কারোর প্রেমে পড়ে যাই, সেটা কি তোরা মেনে নিবি? নীরার প্রতি অন্যায় হয়েছে বলে মনে হবে না? নাদিম যুক্তি দিয়ে বলল, তোর আর নীরার ব্যাপারটা ভিন্ন। তোদের মধ্যে একটা সোশ্যাল কমিটমেন্ট আছে, মৌসির ব্যাপারে সেটা নেই। একপাক্ষিক ভালোবাসায় কমিটমেন্ট থাকে না। কাঙ্ক্ষিত মানুষের ভালোবাসা না পেয়ে অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়া দোষের কিছু নয়। মৌসির উচিত নতুন করে প্রেমে পড়া। অন্তু হতাশ হয়ে বলল, ভালোবাসা নামক অনুভূতিটা চাইলেই অন্য কারোর উপর ট্রান্সফার করা যায় না দোস্ত। তুই যতটা সহজভাবে বলছিস, মৌসির জন্য অতটা সহজ হবে না। ভালোবাসা সহজ নয়। কাউকে ভালোবাসার মতো যন্ত্রণার কিছু হয় না। নাদিম হাসল, প্রতিউত্তর করল না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, এত অবহেলা না করে মেয়েটিকে একটু বুঝিয়ে বলিস দোস্ত, বাচ্চা মেয়ে তো, সফট হার্ট। নাদিম প্রসঙ্গ পাল্টে বলল, ছোঁয়ার গরুটারে দেখছিস? হঠাৎ এমন কথায় অবাক হলো অন্তু। ছোঁয়ার গরু মানে? ছোঁয়া গরু কিনলো কবে? গরু দিয়ে সে করবেই বা কি? আশ্চর্য। নাদিম হঠাৎ করে হেসে উঠে বলল, ও কিনে নাই, ওর মা গিফট করেছে। অস্ট্রেলিয়ান গরু। ইংরেজ বলদ ওয়েটস অস্ট্রেলিয়ান গরু। অতি সুন্দর পোস্টার। আমার তো বিয়েতে যাইতেই ভয় লাগতেছে দোস্ত। গুঁতো টুতো মারলে সর্বনাশ। ভার্সিটির গেট থেকে বেরিয়ে আরফানের উপর চোখ পড়ল নম্রতার। একটা লাল রঙা মার্সিডিজের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া শ্যামবর্ণ মানুষটির গায়ে ছাই রঙা টি শার্ট। গম্ভীর শান্ত চোখ জোড়া কবজিতে থাকা হাতঘড়িতে আবদ্ধ। শেষ বিকেলের হলদেটে আলোয় প্রাণবন্তর দেখাচ্ছে তার শ্যামবর্ণ মুখ। মাথাটা নিচের দিকে ঝুঁকে থাকায় গোছালো চুল কিছুটা এসে পড়েছে কপালে। নম্রতা সন্দিহান চোখে তাকালো পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভয়ানক রূপবতী মেয়েটিকে দেখে। আপনা আপনি কুঁচকে গেল ভ্রু। গোলগাল চোখের মেয়েটির দিকে চেয়ে থেকেই নিজের দিকে চোখ ফেরালো নম্রতা। এই অতিরিক্ত সুন্দর মেয়েটির সামনে নিজেকে কেমন ঠুনকো মনে হলো তার। রাগে দুঃখে ঈর্ষান্বিত মনটা ফুঁসে ফুঁসে উঠল। কোথায় ভেবেছিল আরফানের বিরহে কাতর মুক্তি দেখে খানিকটা স্বস্তি কুড়োবে, কিন্তু কোথায় বিরহ, কোথায় কি? এই লোক তো উল্টো তাকেই জ্বালিয়ে মারছে। কে এই মেয়ে? এত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়ানোর মানে কি? আরফান কি বোঝাতে চাইছে? তার থেকেও ভালো ভালো অপশন তার কাছে আছে। অবুঝ মনের নানাবিধ দ্বিধায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। আরফান নামক মানুষটিকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে। বেয়াদব।